যে গল্পটি বলতে বসেছি তা গল্প বটে, কিন্তু একেবারে সত্য ঘটনা। কবি শেক্সপিয়ার বলেছেন, সত্য হচ্ছে উপন্যাসের চেয়ে আশ্চর্য। অন্তত এই ঘটনাটি সত্য হলেও এমন আশ্চর্য যে বিখ্যাত বিলাতি লেখক কর্নাল ডোল সাহেব একে অবলম্বন করেই শার্লক হোমসের একটি গল্প লিখে ফেলেছেন। আমি কিন্তু শার্লক হোমসের গল্প তোমাদের শোনাবো না। আমি যা বলবো তা হচ্ছে অস্ট্রিয়া দেশের সত্যিকার পুলিশের কাহিনী। এর প্রত্যেকটা কথা পুলিশের নিজস্ব দপ্তরে লেখা আছে। অস্ট্রিয়া পুলিশ চোর, ডাকাত, হত্যাকারী ধরবার জন্য অনেক সময় এক নতুন উপায় অবলম্বন করে। ঘটনাস্থলে যেসব জিনিস পাওয়া যায়, পুলিশ সেগুলো দেয় রাসায়নিক পণ্ডিতদের হাতে। তাদের পরীক্ষার ফলে অপরাধীরা প্রায় বিচিত্র উপায়ে ধরা পড়ে। সে পরীক্ষার পদ্ধতি কিরকম তা আমি যা ঘটনা বলবো তা থেকে কিছুটা আন্দাজ করা যেতে পারে। কিন্তু বর্তমান ক্ষেত্রে আর একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, রসায়ন শাস্ত্রের দুজন অধ্যাপক ঘটনাস্থল থেকে 360 মাইল দূরে অবস্থান করেও এবং ঘটনাস্থলে প্রাপ্ত কোনো জিনিস চোখে না দেখেও আসল অপরাধী ধরে ফেলে পুলিশের চক্ষু স্থির করে দিয়েছিলেন। অপরাধের ইতিহাসে, এমনকি কাল্পনিক গোয়েন্দা কাহিনীতেও এরকম ঘটনার কথা কেউ কখনো শোনেনি। ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী। ভিয়েনা শহরের পা ধুয়ে বয়ে যায় ডানিউব নদী। তার উপরে আছে কয়েকটি সাঁকো। কয়েকদিন খুব ভোরবেলায় সাঁকোর পিল্লাদার রেলিংয়ের তলায় পাওয়া গেল একটা মৃতদেহ। দেখলেই বোঝা যায় সন্ত্রান্ত ব্যক্তির দেহ। জমকালো দামি পোশাক পরা। বয়সে লোকটি প্রাচীন। দেহের খানিক তফাতে পাওয়া গেল রিভলভার। খুব সম্ভব হত্যাকারী তাড়াতাড়ি পালাবার সময় ফেলে গিয়েছে। দেহে গুলির দাগ আছে। মৃতের পকেট একেবারে খালি। খোঁজখবর নিয়ে জানা গেল মৃত ব্যক্তির নাম হ্যান্স ভোগেল। লোহার ব্যবসায় কোটিপতি। নিমন্ত্রণ খেয়ে শেষ রাতে ফিরছিলেন। পথেই এই কাণ্ড। আরও প্রকাশ পেল তার পকেটে অনেক টাকা ছিল। পুলিশ স্থির করল অর্থলোভে কেউ ভোগেলকে হত্যা করেছে, কিন্তু ওই পর্যন্ত। সে যে কে তা জানা গেল না, কারণ হত্যাকারী কোনো সূত্র রেখে যায়নি। পুলিশ এ মামলা নিয়ে হয়তো বেশি মাথা ঘামাতো না, কিন্তু ঘামাতে বাধ্য হলো। এক জীবন বীমা কোম্পানির অধ্যক্ষ এসে পুলিশের বড় সাহেবকে জানালো, ভোগেল আমাদের কোম্পানিতে 3 লক্ষ টাকার জীবন বীমা করেছেন। দুষ্টু লোকেরা আমাদের বড় বড় মক্কেলকে যদি এইভাবে খুন করে পার পায়, তাহলে বেশি ক্ষতি হবে আমাদেরই। অতএব খুনিকে ধরা চাই। আজ যে ধরতে পারবে তাকে আমরা 3000 টাকা পুরস্কার দেব। পুরস্কার বড় সামান্য নয়। হত্যাকারীকে ধরবার জন্য পুলিশের বড় সাহেব উঠে পড়ে লাগলেন। বড় সাহেব নিজে হালে পানি না পেয়ে বিখ্যাত রাসায়নিক প্রফেসর এক্সের খোঁজে বেরোলেন। কিন্তু প্রফেসর এক্স তখন ভিয়েনা শহর থেকে 360 মাইল দূরে টাইরেল গেছেন বায়ু পরিবর্তনে। বড় সাহেব তাকে ফোন করলেন। প্রফেসর আগাগোড়া সব শুনে বললেন, ডাক্তারের মানা আছে, আমার পক্ষে এখন ভিয়েনায় ফেরা অসম্ভব। বড় সাহেব এত সহজে ছোড়নেওয়ালা নন। বললেন, আচ্ছা প্রফেসর, ফোনের সাহায্যে তাহলে কাজ চালানো যাক। আপনি যা বলবেন আমি তা পালন করব। বলুন আমায় কি করতে হবে। যদি কোনো দরকারি তথ্য আবিষ্কার করতে পারেন তাহলে 3000 টাকা লাভের সম্ভাবনা। প্রফেসর বললেন, বহুত আচ্ছা। ইজি চেয়ারে এই আমি খুব আরাম করে গদিয়ান হয়ে বসলুম। আমার সামনে আছে তামাকের পাইপ, খবরের কাগজ, পেন্সিল আর টেলিফোন। বেশ, তাহলে কাজ শুরু করা যাক। আচ্ছা, একজন কেমিস্টকে ডাকুন, আমার এইসব কেমিক্যাল দরকার। তিনি কেমিক্যালের ফর্দ দিলেন। ভিয়েনার পুলিশের অফিসে কেমিস্টকে আনবার জন্য খবর পাঠানো হলো। টাইরেল থেকে ফোনে প্রফেসর বললেন, বড় সাহেব, ইতিমধ্যে ঘটনাস্থলে যে রিভলভারটা পেয়েছেন তার নলচাটা খুলে ফেলুন। নলচার দুটো মুখী ছিপিয়ে এঁটে এমনভাবে বন্ধ করে দিন ভিতরে যাতে ধুলো হাওয়া ঢুকতে না পারে। প্রফেসর, আপনার কথা মতো কাজ করা হয়েছে। কেমিস্ট্রি এসেছেন। টেলিফোনে কেমিস্টকে ডেকে প্রফেসর বললেন,
আমি যা বলবো তাই করুন। রিভলভারের নলচার ছিপি দুটো খুলে ফেলুন। হয়েছে? আচ্ছা, খাইটা ডিস্টাল জল নলচার ভেতরে পুড়ে বেশ করে নাড়াচাড়া করুন। হয়েছে? আচ্ছা, এবার নলচের জলটুকু ফিল্টার করে নিন। আচ্ছা, এইবারে নলচের জলে সালফিউরিক অ্যাসিড, অ্যালকালাইড সালফাইডস আর সল্টস অফ আয়রনের খোঁজ করুন। পরীক্ষার ফল কি হলো? নলচের ভিতর থেকে মরচে কি গ্রিন ক্রাইস্টালস অফ ফেরাস সালফেট পাওয়া গেল? না। যে জলটা বেরোলো তার রং কি হালকা হলদে নয়? না মশাই। সে কি, এত বড় অদ্ভুত কথা। আচ্ছা, ও জলে কি সালফিউরেটেড হাইড্রোজেনের গন্ধ পাওয়া যাচ্ছে না? না। এই রে, আমি তো কিছু বুঝতে পারছি না। বেশ, জলের সঙ্গে সল্টস অফ লিড মিশিয়ে দিন তো। কি হলো, কালো তলানি দেখতে পাচ্ছেন? কি? বিশেষজ্ঞ প্রফেসরের কাছ থেকে খানিকক্ষণ কোনো জবাবই এলো না। তারপর তার গলা আবার পাওয়া গেল। শুনুন, এই হত্যাকাণ্ডের মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে। নলচের জলের ভিতরে সালফিউরিক অ্যাসিড পেলে প্রমাণিত হতো যে ওই রিভলভার 24 ঘন্টার ভেতরে ছোড়া হয়েছে, কিন্তু তা যখন পাওয়া যায়নি তখন বুঝতে হবে যে রিভলভারটা ছোড়া হয়েছে 24 ঘন্টার আগেই। কিন্তু তা হতে পারে না, কারণ তাহলে অমর প্রকাশ্য সাঁকোর ওপরে মৃতদেহটা ঘটনার আগের দিন সকালেই পাওয়া যেত। আচ্ছা, জলে বোধহয় অক্সাইড অফ আয়রন আছে। আগে হ্যাঁ আছে। বেশ। পরশ সাহেব ফোন ধরে বললেন, প্রফেসর, এসব কি শুনছি? ওই রিভলভারটা পাওয়া গেছে লাশের ঠিক পাশেই, আর তার থেকে যে একটা গুলি ছোড়া হয়েছে সে প্রমাণও রয়েছে। হতে পারে, কিন্তু ওই রিভলভারটা মৃত ব্যক্তির মৃত্যুর জন্য দায়ী নয়, কারণ ওটা ছোড়া হয়েছে ঘটনার 1.5 দিন থেকে 5 দিন আগে। তাহলে আমাদের ঠকাবার জন্যই হত্যাকারী ওটা এখানে ফেলে গেছে। আচ্ছা, আর একটু পরখ করা যাক। আচ্ছা, মৃত ব্যক্তির দেহের ভেতর থেকে গুলি পাওয়া গেছে? হ্যাঁ, সেটা আমার টেবিলের ওপরেই রয়েছে। গুলিটা পরীক্ষা করেছেন? এখনো করিনি। বেশ, এখন পরীক্ষা করে দেখুন দেখি গুলিটার মাপ কত। খানিক পরেই বড় সাহেব অভিভূত কণ্ঠে বললেন, প্রফেসর, প্রফেসর, আপনি যা বলেছেন তাই। ও গুলিটা এই রিভলভারের ব্যাসের চেয়ে বড়। ওটা অন্য কোনো রিভলভারের গুলি। বড় সাহেব প্রায় হতভম্ব। চোর ডাকাত খুঁড়ে ধরা তার ব্যবসায়। ঘটনাস্থল তিনি সচক্ষে দেখেছেন, সমস্ত প্রমাণ তারই হাতে রয়েছে এবং শত শত গোয়েন্দা তাকে সাহায্য করেছে। অথচ একজন প্রফেসর 350 মাইল দূরে বসে কোনো কিছু চোখে না দেখে এবং হাতে নাতে পরীক্ষা না করে অনায়াসেই রহস্যটা ধরে ফেললেন। তার আত্মসম্মানে বোধহয় অন্তত আঘাত লাগলো। প্রফেসর এক্স বললেন, বড় সাহেব, বিশ্ববিদ্যালয়ের অপরাধ তত্ত্বের সহকারী প্রফেসর ওয়াই সম্প্রতি আমার এখানে আছেন। এবারে আপনি ফোনে তার সঙ্গে কথা বলুন। হ্যাঁ, আর এক জিজ্ঞাসা, মৃত ব্যক্তির জামাটা নিশ্চয়ই আপনার কাছে আছে। দেখুন তো জামায় যেখানে গুলি ঢুকেছে সেখানে পোড়া বারুদের দাগ আছে কিনা। আছে। তাহলে বোঝা যাচ্ছে মৃতের দেহের খুব কাছ থেকেই গুলি ছোড়া হয়েছে। আচ্ছা, প্রফেসর ওয়াই কথা বলছেন। প্রফেসর ওয়াই ফোন ধরে বললেন, নমস্কার বড় সাহেব, ভোগেলের মৃতদেহ থেকে আপনি কি কি পেয়েছেন আর কি কি হারিয়েছে? প্রাপ্ত জিনিসের ফর্দ দিয়ে বড় সাহেব বললেন, কিন্তু ভোগেলের পকেটে 3খানা গভর্নমেন্টের প্রমিসরি নোট ছিল, তা পাওয়া যাচ্ছে না। বড় সাহেব, আসল ব্যাপার আমরা কতটা আন্দাজ করতে পারছি, কিন্তু সেটা এখন আপনাকে বলতে পারবো না। ওই প্রমিসরি নোটগুলোর নম্বর আপনার কাছে আছে তো? আছে। সরকারি ব্যাংকের নামে খবরের কাগজ বিজ্ঞাপন দিন। যে ব্যক্তি ওই নোটগুলো ফেরত দেবে সে ওদের বর্তমান দামের চেয়ে বেশি মূল্য পাবে। প্রফেসর, আপনি কি খুনিকে এতই বোকা ভাবেন সে এই বিজ্ঞাপনের উত্তরে ধরা দিয়ে আত্মহত্যা করবে? একবার বিজ্ঞাপন দিয়েই দেখুন না। আমাদের বিশ্বাস অপরাধী নিজে না এসে অর্থ লোভে অন্য কোনো লোককে ব্যাংকে পাঠিয়ে দেবে। পরদিনেই প্রফেসরদের ঘরে পুলিশের বড় সাহেব ফোনের ঘন্টা বাজিয়ে বললেন, আশ্চর্য ব্যাপার, আপনারা যা বললেন ঠিক তাই হয়েছে।
একজন লোক সেই নোটগুলো নিয়ে সত্যি সত্যি ব্যাংকে এসেছেন। তাকে যে পাঠিয়েছিল আমরা সেই ব্যক্তিকেও গ্রেপ্তার করেছি। সে কি বলে? সে ভয়ে দিশেহারা হয়ে মহা কান্নাকাটি জুড়ে দিয়েছে। বলে ভোগের নিমন্ত্রণ খেয়ে মাতাল হয়ে ফেরবার পথে এক জায়গায় বসে ঘুমিয়ে পড়েছিল। সেই সময় সে তার পকেট কেটে নোট নিয়ে পালিয়ে এসেছে। আপনার কি মনে হয়? প্রফেসর, আমার বিশ্বাস সে খুন করেনি। যারা মানুষ খুন করে তাদের চেহারা, ভাবভঙ্গি, কথাবার্তা অন্যরকম হয়। আপাতত আমি তাকে গারদে পুরে রেখেছি। বেশ করেছেন, কারণ সে যে ভোগেলের পকেট কেটেছে তাতে তো আর সন্দেহ নেই। বড় সাহেব, এক কাজ করতে পারবেন? কি কাজ? সাঁকোর উপরে যেখানে ভোগেলের লাশ পাওয়া গেছে একবার সেইখানে যান। সাঁকোর ধারে যে লোহার রেলিং পাবেন তার নিচে মনে রাখবেন ভেতর দিকে লোহার গায়ে কোনো চটা ওঠা দাগ আছে কিনা, সেটা একবার দেখে আসুন তো। প্রফেসরের অদ্ভুত অনুরোধ শুনে পুলিশ সাহেব রীতিমতো অবাক হয়ে গেলেন। রেলিংয়ের গায়ে দাগই বা থাকবে কেন? আর থাকলেও তার সঙ্গে এই খুনের সম্পর্ক কি? খানিকক্ষণ পরে টেলিফোনে আবার পুলিশ সাহেবের বিস্মিত কণ্ঠস্বর শোনা গেল। হ্যালো প্রফেসর, আমি দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, নিচে রেলিংয়ের ভেতর দিকের রং এক জায়গায় চটে গেছে বটে, নতুন দাগ, যেন সেখানে কোনো একটা ভারী জিনিস গিয়ে পড়েছিল। কিন্তু সেটা আপনি জানলেন কি করে? কেউ কি আপনাকে বলেছে? সশব্দে হাস্য করে খুশি গলায় প্রফেসর বললেন, না, আমরা দুই প্রফেসর মাথা খাটিয়ে একটা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি। আমরা যে গল্পটি তৈরি করেছি সেটা সত্য কিনা আপনারা খোঁজ নিলেই বুঝতে পারবেন। এই হচ্ছে আমাদের গল্প। ভোগেলের ব্যবসায় আজকাল খুব লোকসান হচ্ছিল, আর দুদিন পরেই হয়তো তাকে দেউলে হতে হতো এবং তার পরিবারবর্গ পথে বসত। চোখের সামনে স্ত্রী, পুত্রকন্যা দারিদ্র্যের ছবি দেখতে দেখতে ভোগেল প্রায় পাগলের মতো হয়ে উঠল। দিনরাত ভাবতে লাগলো এই দুর্ভাগ্যের দায় থেকে কি উপায়ে সে পরিবারবর্গকে উদ্ধার করবে। প্রথমে সে 3 লক্ষ টাকায় নিজের জীবন বীমা করলো, কিন্তু জীবন বীমার শর্তে লেখা রইল সে আত্মহত্যা করলে জীবন বীমা কোম্পানি তার পরিবারবর্গকে টাকা দিতে বাধ্য থাকবে না। এই শর্তটা থাকলে ভোগেলের খুবই সুবিধা হতো, কারণ সে স্থির করেছিল এই উপায়েই পরিবারবর্গকে রক্ষা করবে। প্রথমে সে একটা রিভলভারে 6টি গুলি পুড়ে একটি গুলি ছুড়ল। সেই রিভলভারের সঙ্গে আর একটা গুলি ভরা রিভলভার পকেটে পুড়ে ভোগেল নিমন্ত্রণ বাড়িতে গেল। অনেক রাতে নিমন্ত্রণ খেয়ে সে পথে বেরোলো। দেখলো একটা চোরের মতো লোক তার পিছু নিয়েছে। তখন তার মাথায় আর একটা বুদ্ধি জুটল। সে মাতলামির অভিনয় করতে করতে এক জায়গায় বসে পড়ে ঘুমের ভান করল। চোর তার পকেট কাটলো, কিন্তু সজ্ঞানেও সে বাধা দিল না। তারপর ভোগেল উঠে সাঁকোর উপরে গেল। প্রথম রিভলভারটা বার করে একটু তফাতে ফেলে দিল। লোকে ভাববে তাকে খুন করে পালাবার সময় খুনি ওই রিভলভারটা ফেলে গেছে। রিভলভারটা কাছে থাকলে যদি কেউ ভাবে যে সে আত্মহত্যা করেছে, সেজন্য সে সেটাকে ফেলে দিল খানিক তফাতে। দ্বিতীয় রিভলভারটা বার করে এক গাছা শক্ত দড়ির এক প্রান্তে বেঁধে ফেলল এবং দড়ির অন্য প্রান্তে বাঁধল একটা খুব ভারী জিনিস, খুব সম্ভবত মস্ত একখানা পাথর। তারপর পাথরখানা রেলিং গলিয়ে সাঁকোর বাইরে ঝুলিয়ে দিল। তারপর নিজের বুকে রিভলভার রেখে গুলি ছুড়ল। হতভাগ্য ভোগেলের তখনই মৃত্যু হলো এবং সঙ্গে সঙ্গে দড়ি বাঁধা রিভলভারটা ছিনিয়ে নিয়ে সেই মস্ত ভারী পাথরখানা দানিয়ব নদীর ভেতরে গিয়ে পড়ল। কিন্তু রেলিংয়ের ভেতর দিয়ে গোলাবার সময় ভারী পাথরের টানে রিভলভারটা খুব জোরে রেলিংয়ের উপরে গিয়ে পড়ল লোহার গায়ে, তাই চটা ওঠা দাগ হয়ে গেল। বড় সাহেব, আমাদের দৃঢ় বিশ্বাস এই নাটকের দুরাত্মা ওই পকেটমার বেচারা নয়, ভোগেল নিজেই। দানিয়ব নদীতে ডুবুরি নামিয়ে খোঁজ করলেই দড়ির 2 প্রান্তে বাঁধা সেই রিভলভার ও পাথরখানা খুঁজে পাওয়া যাবে। ভোগেল ভেবেছিল এত চালাকির পরেও তার মৃত্যুকে কেউ আত্মহত্যা বলে সন্দেহ করতে পারবে না।
জীবন বীমা কোম্পানি তার পরিবারবর্গকে 3 লক্ষ টাকা দিতে বাধ্য হবে এবং নম্বরি নোট ভাঙাতে গিয়ে তাকে হত্যা করবার অপরাধে ধরা পড়বে ওই পকেট কাটাই। কিন্তু নিজের স্ত্রী পুত্রকন্যার সুখের জন্য সে আরেক অভাগাকে ফাঁসি কাঠে তুলে দিতে চেয়েছিল। আপন প্রাণ বিসর্জন দিয়েও তাই সে ভগবানের দয়া পেল না। প্রফেসরদের অনুমান সব দিক দিয়েই সত্য পরিণত হলো। দাঁড়িয়ে প্রদীর গর্ভ থেকে দড়ি বাঁধা পাথর ও রিভলভার দুই পাওয়া গেল। জীবন বীমা কোম্পানি 3 লক্ষ টাকা লোকসানের দায় থেকে নিষ্কৃতি পেয়ে কৃতজ্ঞ হয়ে অঙ্গীকৃত 30,000 টাকার চেয়েও বেশি পুরস্কার দিয়ে প্রফেসরদের খুশি করল। এই ব্যাপারটা কি উপন্যাসের চেয়ে আশ্চর্য নয়? কখনো কোনো উপন্যাসের ডিটেকটিভও কি ওই 2 প্রফেসরের চেয়ে বেশি বুদ্ধির পরিচয় দিতে পেরেছে? কিন্তু তোমরা কেউ এই ব্যাপারটিকে অবিশ্বাস করো না, কারণ এটি হচ্ছে অস্ট্রিয়া দেশের একটা বিখ্যাত সত্য ঘটনা। এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা টেলিফোনে গোয়েন্দাগিরি। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, বন্ধু এবং প্রিয়জনের সাথে শেয়ার করুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই রোমাঞ্চকর গল্প শোনার জন্য। দেখা হচ্ছে পরের গল্পে।